বিকাশ আইকেও আজকের ভিডিওতে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার 2026 এর জন্য আমরা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। খুব সামান্য কিছু প্রশ্ন, একটি দুটো, হার্ডলি হয়তো কোনো টপিক থেকে দুটোর বেশি হয়তো কোয়েশ্চেন যাবে না, দুটো বা হয়তো তিনটি। তো তোমরা দেখতে থাকো, খুব সামান্য কিছু প্রশ্ন। যারা এখনও রেডি করোনি তারা পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি এবং পিডিএফটা তারা সংগ্রহ করো। তোমরা খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন এখনও নিতে পারবে। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের এখানে থ্রি কোয়েশ্চেন লিও টলস্টয়ের সেখান থেকে এটা রয়েছে, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এই লাইনটা দিয়ে কিন্তু যেরকম প্রশ্ন আসতে পারে, এগুলো অলমোস্ট শর্ট প্রশ্নর মতো, কিন্তু এগুলো একসাথে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এবং এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2026-এর জন্য। এটা কিন্তু 2026-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সো একদম মিস করা যাবে না এই প্রশ্নটা। এবং যখনই তোমরা কোনো প্রশ্নের উত্তর লিখছো তখন চেষ্টা করবে সবসময় শুরুতে না, এটা সেই গল্প বা সেই স্টোরি যে রাইটার রয়েছে সেই রাইটারের নাম, তার সাথে সেই সেই যে টেক্সট থেকে যে লাইনটা নেওয়া হয়েছে, যেমন এই লাইনটা নেওয়া হয়েছে থ্রি কোয়েশ্চেন থেকে, সুতরাং সেই যে টেক্সটের নাম সেটা অবশ্যই মেনশন করে দেওয়া অনেক ভালো। তো এখানেও সেরকম করা হয়েছে। তো সেটার পর যেরকম আনসার আমাদের চাইছে সেটা আমরা প্যারা প্যারা করে পরস্পর আমরা লিখতে থাকবো। পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে, হাউ ওয়াজ দ্য ওয়েন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড বাই দ্য ম্যান। ধরো যেভাবে এই লোকটা সেরে উঠলো, কিংবা জার বা হারমিটের দ্বারা যেভাবে উনি ওরা যেভাবে লোকটার নার্সিং করলো, সেবা করলো, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। হোয়াই ডিড দ্য ম্যান আস্ক দ্য জার্স ফরগিভনেস, কেন লোকটা ক্ষমা চাইলো। হোয়াই হ্যাড দ্য বিউটেড ম্যান বিকম দ্য জার্স এনিমি, কেন লোকটা জারের শত্রু হয়েছিল। এবং হোয়াট হ্যাড ইজ সোন অ্যান্ড রিজলভ টু ডু, এবং লোকটা কী প্রতিজ্ঞা করেছিল, কী করেছিল ইভেন। তো হোয়াট ডিড দ্য জার ডু আফটার গেইনিং দ্য ম্যান অ্যাজ আ ফ্রেন্ড অ্যান্ড হোয়াট ডিড দ্য ম্যান প্রমিস ইন রিটার্ন। তো জার তারপর লোকটাকে বন্ধু হিসেবে পাওয়ার পর জার কী করলো এবং ওই লোকটা কী প্রমিস করলো। তো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে উত্তরগুলো অত্যন্ত সহজ সরল ভাষায় দেওয়া রয়েছে। আর বাংলা মানে এক্ষেত্রে তোমাদের মেনশন করা হয়নি, কারণ এর আগে তোমাদের এই স্টোরির পিডিএফ, প্রত্যেকটা টেক্সটের আলাদা আলাদা যে পিডিএফ দেওয়া রয়েছে কোয়েশ্চেন আনসার, তাতে এসে কিউ বলো, ব্রড কোয়েশ্চেন বলো, সমস্ত কিছু প্রোভাইড করা, সেখানে আলাদা করে এটাতে কোনো রকমের বাংলা মানে দেওয়া হয়নি। তো বাংলা মানে লাগলে তোমরা সেই পিডিএফগুলো দেখে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ। এর সাথে এইটা একটু তোমরা দেখে রাখতে পারো, সেটা হলো মডার্ন রিলেভেন্স অফ থ্রি কোয়েশ্চেন্স। এছাড়াও এই গল্প থেকে আরও উল্লেখযোগ্য কিছু লাইন রয়েছে, সেগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি মেনশন করেছি। তবে যেখানে এগুলো, এই স্টোরি থেকে যে বিষয়টা তোমাদেরকে ভীষণ ভালো করে দেখতে হবে, হাইলাইটেড বিষয়, প্রথম কথা হলো ওই যাদের মনে ধরো তিনটে প্রশ্ন আসে, সেই তিনটে প্রশ্ন কী কী, থ্রি কোয়েশ্চেন্স, হ্যাঁ, সেই তিনটে প্রশ্ন কী, সে তিনটে প্রশ্নের সাথে তিনি যে আনসারগুলো পাচ্ছেন, সঠিক আনসার, সেগুলো কী কী। জার এবং হারমিট, ওই যে ভিউটেড ম্যান, সেই লোকটা যে নার্স মানে সুস্থ করেছিল, সেই নার্সিংয়ের বিষয়টা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শেষ পর্যন্ত যার কীভাবে তার আনসারগুলো পেলেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে বাদবাকি যে শর্ট কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো তোমাদেরকে দেখতে হবে। আর কোনো টেক্সট থেকে যদি তোমাদের সিগনিফিক্যান্স অফ বা জাস্টিফাই দ্য টাইটেল এরকম কোনো কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই লাইনটা কিন্তু লিখতে পারো, হ্যাঁ, দ্য টাইটেল অফ দ্য লেসন আর দ্য টেক্সট অর দ্য স্টোরি আর পোয়েম। স্টোরি হলে স্টোরি, পোয়েম হলে পোয়েম, প্লে হলে প্লে, ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড মিনিংফুল, ইট রিফ্লেক্টস দ্য সেন্ট্রাল থিম অফ দ্য টেক্সট। এখানে টেক্সটের বদলে তোমরা স্টোরি বা পোয়েম সেটা লিখে দেবে কোন কী, অ্যান্ড ইজ ক্লোজলি কানেক্টেড উইথ দ্য মেইন ইভেন্টস, হ্যাঁ, হেন্স দ্য টাইটেল ইজ ফুললি জাস্টিফাইড। মিটে গেল। পরীক্ষাতে যদি কোনো প্রশ্নের উত্তরে এরকম নামকরণের সার্থকতা আসে, তোমরা যেমন বাংলাতেও করো, সেক্ষেত্রে এরকম ইংলিশেও যদি আসে, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল বা জাস্টিফাই দ্য টাইটেল, জাস্টিফিকেশান কোনো টাইটেলের যদি এরকম আসে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই লাইনটা লিখে দিলে কিন্তু তোমাদের কাজ চলবে, কোনো অসুবিধা হবে না। এই লাইনটা, এই একটা, দুটো, তিনটে লাইন রয়েছে তোমাদের এই পিডিএফের মধ্যে। ডাউন দ্য র্যাবিট হোল স্টোরির কোয়েশ্চেনটা দেওয়া নেই, সেটা তোমাদের আলাদা করে দিয়ে দেওয়া হবে। তবু আমি মুখে বলে দিচ্ছি, ডাউন দ্য র্যাবিট হোল থেকে যেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি বিশেষ করে, সেটা হলো স্টোরির মধ্যে অ্যালিসের সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল লেভেলে যা কিছু তার সাথে ঘটছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে একটাই যে সব থেকে ইম্পর্টেন্ট, অন্য কিছু নেই এরকম কোনো বিষয় নেই। আর লাইন তুলে প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি। তবে এই যে গল্পটা থেকে তোমাদের সাজেশন দিলাম থ্রি কোয়েশ্চেন, এটা সব থেকে সহজ বলতে পারো, সেই জন্য এখান থেকে দেয়া। তো এই দেখো, এই কবিতা থেকে আমরা একটু দেখে নিই।
রুস্টিং থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ডিসকাস দ্য থিম অফ পাওয়ার অ্যান্ড ডমিনেন্স ইন দ্য হক রুস্টিং। এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই কবিতা থেকে। এছাড়াও যেরকম প্রশ্নই আসুক না কেন, তোমরা বেসিক্যালি কবিতা সম্পর্কে ধারণা আর তোমরা যদি লাইনগুলো জেনে থাকো বা পড়ে থাকো 2 মার্কসের জন্য, তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। এক্ষেত্রে তোমাদের দুখানা আনসার দেওয়া রয়েছে, অথবা দিয়ে তোমাদের যেটা ইজি লাগবে সেটা কিন্তু তোমরা করবে। এখানে মাঝে আছে যার যেটা ইজি লাগবে সে সেটা কিন্তু করবে, কোনো অসুবিধা নেই। তবে কেউ যদি বড় আনসারটাকে ভালো করে পড়ো সেটা সব থেকে বেস্ট হবে, এটা অবশ্যই বেস্ট কথা। আর যদি কেউ এই অংশটুকু পড়ো যারা হয়তো বড়টা পারছো না, তাহলেও কোনো অসুবিধা নেই, এটাও তোমরা রেডি করতে পারো। দেন এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ অনেক লাইন রয়েছে, এই লাইনগুলো তুলে যেরকম কোয়েশ্চেন আসতে পারে, স্পেশালি কোনো হয়তো এসএ কিউ বা বড় প্রশ্নও হয়তো এর সাথে জুড়ে দেবে, তো তোমরা এই জন্য অবশ্যই এগুলো দেখে রাখবে। এরপর আমরা পরবর্তী পোয়েম, আচ্ছা পরবর্তী পোয়েমের আগে আরেকটা জিনিস এই কবিতা থেকে, সেটা হলো ড্রামাটিক মোনোলগ কাকে বলে এবং এই কবিতাটা কেন ড্রামাটিক মোনোলগ। হ্যাঁ, ড্রামাটিক মোনোলগ এমন একটা কবিতা যেখানে একজন স্পিকার থাকবে। কী বললাম? ড্রামাটিক মোনোলগ এমন একটা কবিতা যে কবিতায় একজন স্পিকার থাকবে। হ্যাঁ, তো স্পিকার কী করবে? স্পিকার শেষ নিজের যা কিছু চেতনা চিন্তা ভাবনা সে সকল কিছু এক্সপ্রেস করবে, অপরদিকে থাকবে একদম লিসনার। লিসনারটা কিন্তু একদম সাইলেন্ট থাকবে, সে সকল কিছু কিন্তু শুনে যাবে। সাইলেন্ট লিসনার, এই যেখানে লেখা রয়েছে একটা সাইলেন্ট লিসনার থাকবে, সে সকল কিছু শুনে যাবে। এবং স্পিকার যেহেতু তার সব কথা বলতে থাকবে, সুতরাং তার ক্যারেক্টারটা কিন্তু ডিরেক্টলি এক্সপ্রেসও হবে। মানে লেখক বা কবি বা রাইটার তার কথাগুলো কিন্তু ওই যে পার্সোনা বলো বা যে স্পিকার থাকবে তার থ্রু কিন্তু এক্সপ্রেস করবেন। তো এটা কেন একটা ড্রামাটিক মোনোলগ? এটা সেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে রয়েছে। এখানে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে এই কবিতাটা লেখা হয়েছে এবং এই কবিতায় আমরা দেখছি হক বা ওই বাজ পাখির তরফ থেকে যেভাবে পাওয়ার এবং ডোমিনেন্সের সকল বিষয় এক্সপ্রেস হচ্ছে, সুতরাং এটা একটা ড্রামাটিক মোনোলগ। এটা ক্লাসে বহুবার ভালো করে তোমাদের করানো হয়েছে এবং এই কবিতাটা যে অ্যালিগোরিক্যাল একটা টোন রয়েছে, তো সেটা রূপক ধর্মী সুরটা। আর সনেট 73 বাই শেক্সপিয়ার, এই কবিতাটাও তোমরা ভালো করে দেখবে। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, একটা হলো এই কবিতার মধ্যে যে ইমেজগুলো রয়েছে না, বা ইমেজারি যেগুলো রয়েছে, চিত্রকল্প, এটা ফার্স্ট অফ অল গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ডলি এই কবিতার মধ্যে যে ইনএভিটেবিলিটি অফ ডেথ এবং এজিংয়ের বিষয়টা এখানে এক্সপ্রেস হচ্ছে। হ্যাঁ, কী বললাম প্রথমে? এজিং অ্যান্ড তার সাথে কী হচ্ছে? ডেথ। এজিং আর তার সাথে ডেথ, অর্থাৎ বার্ধক্য আর মৃত্যুর যে ইনএভিটেবিলিটি বা এই দুটো যে জীবনে নিশ্চিত, এটা কীভাবে কবিতায় পুরোটা ফুটে উঠছে, বা সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েমই তো এই বিষয়টা না, ইনএভিটেবিলিটি অফ ডেথ অ্যান্ড এইজিং, মানুষের বার্ধক্য মৃত্যু, এটাই তো জীবনের একদম নিশ্চিত সত্য। তো কীভাবে ফুটে উঠছে এবং তার সাথে কবিতার মধ্যে যে ইমেজারিগুলো ব্যবহার করা হচ্ছে সেটা সিজনাল ইমেজারি, ধরো অটোমেল টু লাইটের বলো বা ফায়ার ইমেজারি, সবগুলো থ্রু কীভাবে কী ফুটে উঠছে সেটা। এবং তোমরা যদি এগুলোর সাথে তোমরা কোনো রকমভাবে কবিতা লাইন দু একটা মুখস্থ করে রাখো এবং সেটা লিখতে পারো আনসারে, সেটা তোমাদের মার্কসটা আরও কিন্তু এনরিচ করবে। এখান থেকে বোধহয় তোমাদের গুরুত্বপূর্ণ এসএকিউ হিসেবে কিছু কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে। তোমাদের যে গ্রিন হাউস এফেক্ট রয়েছে এই কবিতাটা থেকে অনেস্টলি বলছি একটি দুটো প্রশ্ন কিন্তু দেওয়া সম্ভব নয়, সুতরাং যারা খুব কম প্রশ্ন পড়তে চাইছো তাদেরকে এটা সাজেস্ট করবো যে তারা চেষ্টা করবে এই কবিতাটা তারা অ্যাভয়েড করতে পারো, কারণ এই কবিতার মধ্যে অনেক মানে অনেক নয়, বিশেষ কিছু তোমাদের হিস্টোরিক্যাল বলো বা কিছু জিওগ্রাফি কিছু এমন কিছু রেফারেন্সেস হচ্ছে, সেগুলো তোমাদের কিন্তু আলাদা করে জানতে হবে, কারণ লাইন তুলে প্রশ্ন হলে সেগুলো মেনশন তোমাকে করতে হবে। নিউ গ্রেড পাওয়া বা ধরো গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকার কথা, পোলসের কথা, আর্কটিকের কথা, কার্থেজিসের কথা, সুতরাং তারা মনে করলে এই কবিতাটা কিন্তু বাদ দিতে পারো, কারণ তোমাদের দুটো গল্পর মধ্যে যে কোনো একটি গল্প, আবার তিনটে কবিতার মধ্যে যে কোনো দুটো কবিতা, বেসিক্যালি একটা কবিতা থেকে আনসার লিখতে হবে এবং পরীক্ষায় যদি ধরো দুটো প্রশ্ন দিয়েছে দুটো কবিতা থেকে, তিনটে কবিতা থেকে দেয়নি, সুতরাং তখন তুমি কী করবে? সে কারণে যে কোনো দুটো পোয়েম খুব ভালো করে কিন্তু রেডি করে রাখবে, আর গল্পের দিক থেকে চেষ্টা করবে একটা গল্প ভালো করে দেখলেই চলবে। হ্যাঁ, অসুবিধা হবে না। তো এরপরে আমরা এখান থেকে দেখবো যে তোমাদের যে প্লেটা রয়েছে, প্লের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথম কথা হলো এই প্লে থেকে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো এই প্লে যে মেন ক্যারেক্টার, স্কেচ দ্য ক্যারেক্টার অফ মরিয়া অ্যাজ এ ট্রাজিক ফিগার ও ক্যারেক্টার, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এর আনসারগুলো এর মধ্যে দেওয়া নেই, এটা আলাদা আমাদের প্লের যে পিডিএফ নোট রয়েছে তার মধ্যে দেওয়া রয়েছে। এছাড়াও সেকেন্ড কোয়েশ্চন, এটা ট্র্যাজেডি হিসেবে কতটা সার্থক এই প্লে বা ড্রামাটি, সেটা দেখবে। এই প্রশ্নটা অনেক রকমভাবে আসতে পারে, নানান রকম, প্রায় সিমিলারই হবে। আর টাইটেলে তোমাদের তো বললাম কীরকম হবে, টাইটেলের জন্য 2-3টি লাইন আমরা এক্সট্রা দেখিয়ে দিলাম, ওই লাইনটা তোমরা যে কোনো টেক্সটের শেষে লিখতে পারবে, কিন্তু টেক্সটের বদলে প্লে হলে প্লে লিখবা, স্টোরি হলে স্টোরি লিখবা, পোয়েম হলে পোয়েম লিখবে, এটা খেয়াল করবে। এবং এই নাটক থেকে আর একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সিম্বলিজম
বা এখানে যে প্রতীকগুলো ব্যবহার করা হচ্ছে সেটা, এবং বিশেষ করে এখানে সমুদ্রকে কীভাবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, রাইটার করেছেন, সেটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। রাইটিং রয়েছে যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু এসে রাইটিংয়ের টপিক, তোমাদের ব্লগ, ইমেল রাইটিং আলাদা পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে, এগুলোর আনসার তোমাদের আলাদা সেপারেট তোমাদের ভিডিও করে দেখানো হয়েছে বা দেখানো হবে পরবর্তী ভিডিওতেও। আর তোমরা যদি ক্লাসের জন্য যোগাযোগ করতে চাও তো দেখো নাম্বার এখানে রয়েছে। আর যারা ক্লাসে জয়েন করতে পারছো না, কোনো অসুবিধা নেই, তারাও চ্যানেলে ভিডিও দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করা হবে। আর যদি পিডিএফটা তোমাদের লাগে তো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।